অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপ কোয়ার্টারে আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় মিশরের। গোল্ডেন বুট রেসে এগিয়ে মেসি, টাই ব্রেকারে কলম্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারী বর্ষণে জলাবদ্ধতা, পাহাড় ধসে মৃত্যু। চট্টগ্রাম বোর্ডে আজ এইচএসসি পরীক্ষা স্থগিত। মাইকিং উপেক্ষা করে কক্সবাজারে বাড়ি দখলের অজুহাতে আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা। ঢাকা মেডিকেলের মর্গ চালায় সিন্ডিকেট, ময়না তদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নেয় টাকা। অসহায় ভুক্তভোগী স্বজন, কিছুই জানে না দাবি কর্তৃপক্ষের। দেশে প্রথমবার স্টারলিংকে হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকেও হবে যোগাযোগ, জুলাইয়ে চালুর আশা। এবং হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা, জাহাজে হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান। ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল, চুক্তির লঙ্ঘন বলছে তেহরান। ভোর সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়েও 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালার মিশর। 8 গোল নিয়ে আবারও গোল্ডেন বুট রেসে এগিয়ে গেলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের পাশাপাশি দিয়েগো ম্যারাডোনাকে টপকে সর্বোচ্চ 9 অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে নিয়েছেন এলএম10। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলি, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোর শিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি 9 অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। 83 মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়েলের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। 3-2 গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের 15 মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে 1-0 লিড নেয় মোহাম্মদ সালার দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। 21 মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে 2 বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে 8 পেনাল্টির 4টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। 67 মিনিটে মোস্তফা জিকো গোল করে 2-0 এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ 15 মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও যেতে যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও মেসির বিশ্বাস ছিল জিতবে আর্জেন্টিনা। সচরাচর ম্যাচ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সঙ্গে 20 মিনিট কথা বলেন আর্জেন্টাইন সুপারস্টার। বলেন ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না তিনি, আর এই জয়টা তাদের প্রাপ্য ছিল। অবিশ্বাস্য এক ম্যাচ জিতে এখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। একটা সময় ইজিপ্টের বিপক্ষে যখন 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দল, অনেকেই ধারণা করেছিলেন এখানেই শেষ হতে চলেছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন খুদে জাদুকর এবং তার দল। প্রত্যাবর্তনের এক অবিস্মরণীয় গল্প লিখে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শীর্ষ 8-এ। ইজিপ্টের বিপক্ষে যখন একটি পেনাল্টি মিস করেন লিওনেল মেসি, আমরা তখনও দেখেছি পুরো স্টেডিয়াম মেসির পাশে ছিলেন এবং মেসি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং মেসি বা তার দল কখনো কিন্তু মনোবল হারায়নি যে আর্জেন্টিনা দল রেফারি যখন ম্যাচ শেষের বাঁশি বাজান, সেই সময় আমরা দেখেছি আর্জেন্টিনা দলের প্রত্যেকটা খেলোয়াড় বেশ আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। ম্যাচ উইনিং যে গোলটি করেছিলেন এনজো ফার্নান্দেজ, তাকে জড়িয়ে ধরে লিওনেল মেসি দীর্ঘ সময় কান্না করেছেন। এবং আমরা সচরাচর দেখেছি লিওনেল মেসি ম্যাচ জিতলেও হয়তোবা খুব বেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না মিক্স জোনে, তবে আজকে তিনি প্রায় 15 থেকে 20 মিনিট বিভিন্ন জায়গায় থেমে থেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং যতগুলো প্রশ্ন করেছে প্রত্যেকটার উত্তর দিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেছেন একটা মুহূর্তের জন্য তাদের মনে হয়নি যে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তাদের মধ্যে সেই মনোবল, সেই আত্মবিশ্বাস ছিল এই ম্যাচ এখান থেকেও জেতা সম্ভব এবং শেষ পর্যন্ত তারা সেটাই করে দেখিয়েছেন। আমরা যখন 2-0 ব্যবধানে পিছিয়ে ছিলাম তখনও আমাদের বিশ্বাস ছিল, আমরা জানতাম এটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটা ছিল আবেগের বহিঃপ্রকাশ। পরের পর্বে যাওয়া এবং বিশ্বকাপে টিকে থাকাটা বড় স্বস্তি, কারণ আমরা বাড়ি ফিরে যেতে চাইনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল, আর ঈশ্বরকে ধন্যবাদ আমরা তা করতে পেরেছি। একই সঙ্গে তিনি এটাও বলেছেন এই বিশ্বকাপে আরো অনেক দূর যেতে চায় আর্জেন্টিনা দল। গতবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, প্রথমবারের মতো এবার কিন্তু ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা এসেছে এই বিশ্বকাপে। যতগুলো ম্যাচ খেলেছেন লিওনেল মেসি প্রত্যেকটা ম্যাচে গোল করছেন এবং নতুন নতুন তিনি রেকর্ড স্পর্শ করছেন বা রেকর্ড গড়ছেন। মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল এই রেকর্ডগুলো করে কেমন লাগছে তার। মেসি কিন্তু বলেছেন রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, তবে রেকর্ডগুলো করে তার ভালো লাগছে। আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না, ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই এটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ। দলটা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে এবং যেভাবে জয়টি এসেছে তা নিয়ে খুবই আনন্দিত। এখন পর্যন্ত গ্রুপ পর্ব খুব সহজেই পার হলেও এই নকআউট ফেজে যে দুটো ম্যাচ খেলেছে দুই আফ্রিকান প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষের বিপক্ষেই তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে এই ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে তাতে করে তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো বাড়ছে। লিওনেল মেসি এটাও বলেছেন তারা স্বপ্ন দেখছেন এখান থেকে আরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল জিতে আরো একটা ট্রফি জয়ের। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পিছিয়ে পড়া ম্যাচে এনজো ফার্নান্দেসের গোলে জিতেছে আর্জেন্টিনা, আর তাই বিশ্বকাপে মিশরের বিপক্ষে এই ম্যাচটা বিশেষ কিছু এনজো ফার্নান্দেসের স্ত্রী ভ্যালেন্তিনা কারবান্তেসের কাছে। ম্যাচে চাপ তৈরি হলেও তার বিশ্বাস ছিল আর্জেন্টিনা কামব্যাক করবে। বিশ্বকাপে মেসিদের অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভ্যালেন্তিনা। আটলান্টা থেকে এস এম ইকবালের রিপোর্ট। এমন কামব্যাক কবে করেছে আর্জেন্টিনা? তার সহসায় মনে পড়ার কথা না দেশটির বার ফুটবল ভক্তদেরও, হয়তো কখনোই না। একেবারে নিভে যাওয়া বাতিটাই যেন জ্বালিয়েছেন রোমেরো, মেসি, এনজো ফার্নান্দেসরা। আর্জেন্টিনার অবিশ্বাস্য এই কামব্যাক মাঠে বসে উপভোগ করেছেন উইনিং স্কোরার এনজো ফার্নান্দেসের স্ত্রী ভ্যালেন্তিনা কারবান্তেস। বিশ্বকাপের শুরু থেকে প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে তার সরব উপস্থিতি। তবে এদিনের জয়টা তার কাছে বাড়তি আনন্দের, কেননা জয়সূচক গোলটা যে এসেছে এনজোর মাধ্যমে। এটা সত্যিই অসাধারণ। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। এনজো দারুণ গোল করেছে, যেটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলতে আমি আজ ভীষণ আনন্দিত। মিশর ম্যাচ মারাত্মক স্নায়ু পরীক্ষা যেমন নিয়েছে আর্জেন্টিনার, একই সঙ্গে এই ম্যাচ দেখতে আসা তার পরিবারের সদস্যদেরও। তবে এই বিষয়টি নিয়ে বিচলিত নন ভ্যালেন্তিনা। তার মতে এটা পার্ট অফ গেম, পরের ম্যাচে হবে না তার পুনরাবৃত্তি। এটা ঠিক, ইজিপ্ট আমাদের ভুগিয়েছে, তবে আমার
বিশ্বাস ছিল আর্জেন্টিনা ফিরে আসবে এবং তাই হয়েছে। এটা খেলার অংশ, কিন্তু এটা ঠিক গেল দুটো ম্যাচ আমাদের জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশ যে দ্বিতীয় আর্জেন্টিনা সেটা এখন ভালো করেই জানা দেশটির প্রায় সব নাগরিকের। গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়টি জানেন এনজোর স্ত্রীও। বিশ্বকাপে মেসিদের আকণ্ঠ সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে। I know it's very crazy in Bangladesh. It's all people is fun for Argentina. I love it. বাংলাদেশের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই। তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে এটা সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই ভালোবাসার সামনের দিনেও অব্যাহত থাকবে। For Argentina. শুধু এনজোর স্ত্রী নন, এদিন আটলান্টায় মেসিদের সাপোর্ট করতে উপস্থিত ছিলেন কুতি রোমেরো, রদ্রিগো ডে পল সহ আরো অনেক ফুটবলারের পরিবারের সদস্যরা। মাঠে পারফর্ম করেন ফুটবলাররা, সেই উত্তেজনা ছুঁয়ে যায় গ্যালারিতে বসে থাকা তাদের পরিবারের সদস্যদেরও। ইজিপ্ট ম্যাচে ঠিক তাই হয়েছে। তবে শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে উতরে গেছে আর্জেন্টিনা, যা গ্যালারিতে বসে বেশ উপভোগ করেছেন তার স্ত্রী ভ্যালেন্তিনা। তার প্রত্যাশা এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে পরের ম্যাচগুলোতেও তিনি হয়ে উঠবেন আর্জেন্টিনার জয়ের কাণ্ডারি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এভাবে জয় নিয়ে ফিরবে মেসির দল, তা কল্পনাও করতে পারেননি সমর্থকরা। আর আটলান্টায় নেচে গিয়ে উদযাপন করেন তারা। শিরোপা জয়ের স্বপ্ন আরও বড় হয়েছে আলবি সেলেস্তে সমর্থকদের। এদিকে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়েছে কারো কারো। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এস.এম. ইকবাল। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল পরিশোধ করার পর আবারও ৮৩ মিনিটে দলের তাতা হয়ে এসেছিলেন লিওনেল মেসি। ম্যাচটা যখন একেবারে আর্জেন্টিনার গ্রিপ থেকে ফসকে গিয়েছিল, তিনি কিন্তু সমতাসূচক গোলটি করেন এবং পরবর্তীতে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে নেয়। আর্জেন্টিনা এই ম্যাচটা ঠিকই জিতেছে, কিন্তু লাস্ট 3টা ম্যাচের হিসেব যদি কষা হয়, এই 3টা ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ক্লিন শিট রাখতে পারে নাই। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণ নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠেছে। মিশরের বিপক্ষে কোন রকমে হারতে হারতে জিতে গেছে। এভাবে সামনের দিনে যে পার পাওয়া যাবে না, বিশ্বকাপ যতই ছোট হয়ে আসছে প্রতিপক্ষ কিন্তু আরো শক্তিশালী হয়ে ফিরছে। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের উন্মাদনা বা উদযাপন যেন থামছেই না। ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেক পেরিয়েছে, এখনো আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা নেচে গিয়ে ইজিপ্টের বিপক্ষে এই জয়টা উদযাপন করেছে। ঠিক একই চিত্র আমরা দেখেছি যখন ম্যাচটা শেষ হয়েছে ফুটবল পিচে। লিওনেল মেসিরা যেভাবে সেলিব্রেশন করেছে তাতে মনে হয়েছে আরো একটা বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে, তাতে এমন উদযাপন যে ফুটবলাররা এবং ভক্তরা করবেন এটা ভাবাই যায় বা এই প্রত্যাশা করাই যায়। Messi is the best player in the world. Mohamed Salah has to go back to England because he is dead. He's dead. He's gone to bed. Egypt should have won. It was rigged and the ref wanted Argentina to win. Messi has to win. Argentina has to win the World Cup. You know, a lot of corruption. The referee canceled the goal to Egypt. Vamos Messi, carajo! Amazing. Historic. I was crying. It was really it was really nice. Thank you. After the 75th minute or so, they got going, but once they get going, man, you can't stop Argentina. ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। কিন্তু ইজিপ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ ধরে রাখতে হলে তাদের কি করতে হবে। আটালান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে দেশের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা দর্শকরা সাক্ষী হয়েছেন ইতিহাসের। মেসি ছিলেন বলেই ২-০ গোলে পিছিয়ে থাকার পরও আত্মবিশ্বাস ছিল তাদের। আর ঐতিহাসিক জয়ে সমর্থকদের শিরোপা ধরে রাখার প্রত্যাশা বেড়েছে বহুগুণ। বৈরী আবহাওয়ায় দেশের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাই বড় চ্যালেঞ্জ দর্শকদের জন্য। তবে মেসিদের প্রতি ভালোবাসা কি আর এই বাধা মানে? হার মানতেই হয় বেরসিক বৃষ্টিকে। হার মেনেছে মিশরও। ঝড়ো বৃষ্টির পর এক পোস্টলা রোদ হয়ে উঠলেন মেসি। উৎসবে ভাসিয়েছেন দেশের অগণিত সমর্থকদেরও।
সমর্থকরা হয়তো শুরুটা ভুলে যেতে চাইবেন মেঘলা আকাশের মতো। 15 মিনিটেই ইয়াসির ইব্রাহিমের বজ্রপাতে গোল, এর মাঝেই মেসির পেনাল্টি মিস। প্রথম 7 মিনিট যে অবস্থা হইলো ভাবছিলাম কি হয় বাট লাস্টে ভামোস আর্জেন্টিনা উই ডিড ইট। পুরো 90 মিনিটই ভরসা নিয়েছিলাম যে শেষ সময়ে আমরা মেসির ম্যাজিক দেখবো, আমরা মেসির ম্যাজিক দেখতে পেরেছি। বৃষ্টিটা ঝড়ে রূপ নেয় 67 মিনিটে। মোস্তফা জিকোর গোলে দিশেহারা হয়ে পড়ে আল বিসেলেস্তেরা। তবে ওই যে ভরসার এক নাম লিওনেল মেসি, তিনি তো আছেন আল বিসেলেস্তে শিবিরে। আসলে অনেক সারপ্রাইজিং ছিল, লাইক 76 মিনিটের পর উই অ্যাকচুয়ালি থট যে এটা আসলে পসিবল না। লাইক একটা জীবন ফিরে পাইলাম, লাইক আত্মা উড়ে গেছিল আমাদের। শেষ মুহূর্তে তো মনে হচ্ছিল যে আমি এখন কেঁদে দিব। হলো তাই। 79 মিনিটে রোমেরোকে দিয়ে করালেন গোল। এবার 4 মিনিটের ব্যবধানে সেই মেসি টানলেন সমতা। উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশস্থ আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ দেশের সমর্থকেরা। আর্জেন্টিনা প্রমাণ করলো পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া না, উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আজকে প্রমাণিত হলো আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। মেসির কামব্যাক তো দেখলেই এটাকে বলে কামব্যাক। ম্যাচটা জিতবো আমরা এরকম আশা নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা উইন হয়েছি। মেসি ওয়ান পিসই থাকবে, বিশ্ব সেরাই থাকবে। পরের গল্পটা তো আর ভুলার কথা নয়। যোগ করার সময়ে এনজোর দুর্দান্ত হেড, বাদ ভাঙা উল্লাস দেশের সমর্থকদের। যোগ দিলেন আর্জেন্টাইন নাগরিকরাও। টানা 5টা ম্যাচ আমরা জিততেছি, এগুলোকে বলে খেলা, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাপের আনন্দ। মেসির জাদুটা মেসি দেখায় দিছে, তারপরে আমরা আশাবাদী বিশ্বকাপ আমরা জিতবো। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে, এটা আমাদের বিশ্বাস। অক্ষত থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 4 তারকার খোঁজ। হবে তো অন্তত এমন জয়ের পর দ্বিধায় থাকছেন না আকাশী নীল সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। রুদ্ধশ্বাস ম্যাচে মেসি জাদুতে জয় পেল আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করার উল্লাসে আত্মহারা সমর্থকরা নেচে গিয়ে বিজয় উদযাপন করেন তারা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কারো মুখে হাত, কেউ প্রার্থনায় মগ্ন। 84 মিনিটে মেসির গোল প্রাণ ফিরে পায় ভক্তদের মাঝে। আটলান্টা ছাপিয়ে উল্লাসের জোয়ার বাংলাদেশে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রাউন্ড অফ 16-এর ম্যাচটি বড় পর্দায় দেখতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে জড়ো হন হাজারো সমর্থক। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত আলবিসেলেস্তাদের নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। জয়ের এই ধারা অব্যাহত রেখে আবারও শিরোপা ঘরে তুলবে, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন সমর্থকদের। অনেক ভালো লাগছে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে জিতবেই না, কিন্তু লাস্টে যে জিতে গেল। ব্রাজিল কেন, অন্য যে কোনো টিম কিভাবে কামব্যাক দিতে হয় আর্জেন্টিনার কাছ থেকে শিখুক। যেখানে মেসি আছে সেখানে আমরা নিঃসন্দেহে টিমের উপর ভরসা করতে পারি। মেসি থাকা মানে আমাদের উইনিং। আর্জেন্টিনার টিমটা এমনই, তারা যদি পিছিয়ে পড়ে সেই পিছনে পড়ে থেকে কামব্যাক করতে জানে। আর্জেন্টিনার জয়ে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে রংপুরের দর্শকরাও। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। তাদের প্রত্যাশা মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে আর্জেন্টিনা। আমরা আজকে দেখিয়ে দিয়েছি আর্জেন্টিনা এমন একটি দল যে দলটা কখনো টেনশনই করে না। আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল যে মাঠের মধ্যে জাদুঘর ছিল, আমরা জানি যে তার জাদু আমরা দেখতে পারবো। আর্জেন্টিনার বিজয় উল্লাসের সাক্ষী হয়েছে মুন্সিগঞ্জবাসীও। ভক্তদের প্রত্যাশা শিরোপা সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে স্কেলনির শিষ্যরা। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বড় পর্দায় খেলা দেখতে ঢল নামে ফুটবল প্রেমীদের। প্রিয় দলের জয়ের পর উৎসবে মাতেন সমর্থকরা। তারিফ রহমান, সময় সংবাদ। ইতিহাস লিখল সুইজারল্যান্ড। 1954 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল সুইসরা। রাউন্ড অফ 16-এর ম্যাচে কলম্বিয়াকে টাই ব্রেকারে হারালো 4-3 গোলে। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকে দুই দলের ম্যাচ। শুটআউটে স্নায়ুর পরীক্ষায় উতরে কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড। বিশ্বকাপের শেষ 16-র স্নায়ুর পরীক্ষা আগেই নির্ধারিত হয়ে গেছে পরের প্রতিপক্ষ। যারাই জিতবে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। এদিন নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে মাঠে নামে দুই দল, কলম্বিয়া এবং সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল লাতিন দলটি, কিন্তু গুস্তাভো পুয়ের্তার জোরালো শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টে আক্রমণ চালাতে থাকে দুই দল। অ্যাম্বোলো, অ্যান্দোয়ে, ভার্গেসরা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ। অন্যদিকে হামেস রদ্রিগেজ, দিয়াজরাও ব্যস্ত রেখেছে সুইজারল্যান্ডের রক্ষণ। তবে নির্ধারিত 90 মিনিটে কেউই খুঁজে পায়নি জালের ঠিকানা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। উত্তেজনা জমা অতিরিক্ত সময়ে। সুযোগ কলম্বিয়ার, কিন্তু দুর্ভাগ্য বলতে হবে তাদের জন্য। 113 মিনিটে যখন লুকুমির শট ফিরে আসে গোল পোস্টে লেগে। এরপর চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে। নাটকীয়তা ছিল এখানেও। দারুণ আত্মবিশ্বাসে শুরু করে দুই দল। একটি করে শট নিয়ে সমতায় থাকে তারা। তবে সুইসদের হয়ে প্রথম শট মিস করে বসেন ম্যানুয়েল একানজে। অন্যদিকে কলম্বিয়ান ডাবিনসন সানচেজের শট ফিরে আসে ক্রসবারে লেগে। এরপর কোচো হার্নান্দেজের শট দারুণভাবে রুখে দেন গ্রেগর কোবেল। আর শেষ শটে রোবেন ভার্গাস গোল করতেই 4-3 গোলের জয়ের উৎসবে মাতে সুইজারল্যান্ড। 72 বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইউরোপের দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, 50 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ গেল 4 জনের। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ, ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং প্রশাসনের। এদিকে বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। অতি ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। 3 দিন ধরে ঝরছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে জোয়ারের পানি যুক্ত হয়ে প্রায় পুরো নগরী পানির নিচে। আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ প্রায় সব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক সমান। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। অতিরিক্ত পানি, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না, অনেক কষ্ট। প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান যায় না। সামান্য বৃষ্টি হইলে ডুবে যায়। এখানে অবস্থা দিন দেখে ভালো হবে না। এটা খাল এগুলো তো করতেছে না, এগুলো 2 দিন পরে আবার অর্ধ হতে। পানিতে তলিয়ে গেছে 16 শহর রেল স্টেশনের পাশের রেল লাইন। যাত্রী সহ আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে সিটি মেয়র দাবি করেন জলাবদ্ধতা কমে এসেছে 60 থেকে 70%। আগামী বর্ষায় থাকবে না একটুও। বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য সাইদ আল নোমান। 19 সদস্যের কমিটি হয়েছে, যেখানে মাননীয় মেয়রকে হেড করা এবং তার আন্ডারে এখন পুরো সিডিএ, পিডিবি, আর্মি, আর্মড ফোর্সেস, ওয়াসা সকলে কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে। রাঙ্গুনিয়ার গুচ্ছ গ্রামে পাহাড় ধসে ও বায়োজিদে দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে চাপা পড়েন স্বামী স্ত্রী, মারা যান লিমা আক্তার। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন এক নারী। তলায় পড়ে গেছে, পরে যাইয়া দেখি স্বামীটা শুধু একটু বাইরে আছে আর বাকিটা টিনের নিচে। সম্ভাবনা দেখা দিয়েছে। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে 2 দিনে 11 জনের প্রাণহানির পরও টনক নড়ছে না কক্সবাজারে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের। বাড়ি দখলের অজুহাতে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না অনেকে। প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ বসতি না ছাড়লে প্রয়োজনে জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। প্রতি বর্ষায় নীরব মৃত্যুফাত লুকিয়ে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে, আর সেই ঝুঁকি বাড়িয়েছে পাহাড় কেটে বসতি নির্মাণে।
টানা ভারী বর্ষণে সেই মৃত্যুফাত আবারও ভয়াবহ হয়ে উঠেছে। মাত্র 2 দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 11 জন, যার মধ্যে 8 জন রোহিঙ্গা। সবশেষ মঙ্গলবার দরিয়ানগরের বড়ছড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা যান লিমা। আহত স্বামী জসিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বড়ছড়ায় 400 পরিবারের বসবাস। এর মধ্যে 200টির বেশি পরিবার রয়েছে পাহাড় ধসের ঝুঁকিতে। একের পর এক প্রাণহানির ঘটনার পরও নিরাপদ আশ্রয়ে যেতে অনীহা অনেকের। থাকতে হচ্ছে দেখি, কারণ আমাদের টাকার আর কোনো জায়গায় নেই। চুরি ডাকাতি এগুলো হতে পারে, এর জন্য আমরা বাসাতে থাকা যায়। আর আমাদের ওই পাশে উত্তর পাশে পাহাড়, এই জন্য আমরা বাড়িতে বসে আছি। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে ফায়ার সার্ভিস। তবুও বাড়ি দখল হয়ে যাওয়ার আশঙ্কা, চুরি ডাকাতির ভয়সহ নানা অজুহাতে অনেকেই যাচ্ছেন না নিরাপদ আশ্রয়ে। অনেকেই বের হচ্ছে, ম্যাক্সিমাম লোকেই বের হচ্ছে না। কেন জানি এটা তারা যেটা জানাচ্ছে আমাদেরকে যে ওই বাড়ি থেকে বের হলে ওই জায়গাটা বেদখল হবে। প্রশাসন বলছে সতর্কতার পরও যারা সরছেন না, প্রয়োজনে তাদের জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। কক্সবাজার সদরে যতগুলো ঝুঁকিপূর্ণ জায়গা আছে, এখন যদি লোকজন মাইকিং করার পরও না সরে যায়, আমরা সেখানে পোস্ট অ্যাপ্লাই করব। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কক্সবাজার সদর জুড়ে 40টির বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানেও দেখা দেয় জলাবদ্ধতা। সড়কে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আবহাওয়া অফিস বলছে আগামী 3-4 দিন বৃষ্টিপাত সহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 64 জেলায় পাঠানো হয়েছে সহায়তা। টানা অঝোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কে হাঁটু পানি জমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্ন আয়ের কর্মজীবীরা। অনেক যানবাহন ধীর গতিতে চলাচল করছে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আগামী 3-4 দিন বৃষ্টিপাত সহ পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মেলা কষ্ট হইতেছে, মানে জাম জুপ লাগিয়ে রয়েছে, পানি 12 মাসে পানি বাইর যেতে প্রায় 1.5 ঘন্টা সময় যাচ্ছে, আমরা আসতে পারতেছি না। মানে মোটরসাইকেল প্রায় ডুবে যাচ্ছে। রাস্তা রিক্সা ভাড়া বেড়ে গেছে, অতিরিক্ত পাওয়াও যাচ্ছে না। তার সাথে রাস্তা ডুবে গেছে। আইল্যান্ডগুলোতে লুকানো ড্রেইন আছে, যেই ভয়ে মেইন রোড দিয়ে চলে আসতেছে আর কি। পল্লবীর পর থেকে ভয়াবহ অবস্থা, আমরা ভিজে গেছি, রাস্তার অবস্থা খুব করুণ। এদিকে সচিবালয়ে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার সহযোগিতা নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, হঠাৎ বন্যাসহ দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 64 জেলায় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। 64 জেলায় বরাদ্দ দিয়েছি, তার মধ্যে বেশি দিয়েছি আমরা ওই পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার। দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। রাঙ্গামাটি, কক্সবাজার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জে 9ম পদাতিক ডিভিশনের মহড়া প্রত্যক্ষ করে সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সদস্যরা। বিস্তারিত আহমেদ সালাইনের রিপোর্ট। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিকভাবে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর নিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীন 8 বীরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন সরকার প্রধান।
সেনা সদস্যদের পরিচালিত রেইড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চাও পান করেন। দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর উপর গভীর আস্থা রয়েছে জনগণের। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে রোবোসাব 2026-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। অবহেলা এবং জবাবদিহি না থাকায় মানুষ বছরের পর বছর স্বাস্থ্যসেবা বঞ্চিত বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বলেন, 72% মানুষের দারিদ্রতার বড় কারণ অসুস্থতা। মঙ্গলবার সকালে রাজধানীতে এক আলোচনায় স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। আয়োজনে যোগ দেন সরকারের নীতি নির্ধারক এবং বিদেশি কূটনীতিকরা। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। Trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. We have taken so much of measures, not by only thought, not only by speaking, we are going to implement. অর্থমন্ত্রী বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে উদ্যোক্তারা বিশ্বের অন্যতম সেরা পারফরমেন্স দেখাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। We have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh. Bangladeshis are very good entrepreneurs, I can assure you of that. Given the space and the policy, they have performed the best, one of the best in the whole world, I tell you. জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। Health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect, lack of accountability. The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect. তরুণ প্রজন্মকে জাতীয় সম্পদ উল্লেখ করে তাদের আরো দক্ষ করে গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, রাজশাহী মেডিকেল স্থাপনের 11 মাসে নষ্ট অক্সিজেন প্ল্যান্ট, লিফট বসানো নিয়েও অনিয়ম, রোগী ভোগান্তি চরমে, কথা বলতে নারাজ গণপূর্ত বিভাগ। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে তিনি জানান, তথ্য প্রমাণ যাচাই করে দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন।
2024 সালের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আওয়ামী লীগের পাশাপাশি তৎকালীন 14 দলীয় জোটকেও দায়ী করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তদন্ত শুরু হলেও মাঝপথে এসে অনেকটা থমকে যায়। মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যউপাত্তে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন সম্পন্ন হতে তো একটা সময়ের ব্যাপার। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে, এগুলো নিয়েই আমরা এগোচ্ছি। আমিনুল ইসলাম আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুপেরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার সুপেরিয়র রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায় আছে, অপরাধের সাথে তাদের এই সংগঠনের সংশ্লিষ্টতা আছে, এবং যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে সংগঠন হিসেবে তার বিচার হবে। জুলাই গণঅভ্যুত্থান নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য সহিংসতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। সব অভিযোগের তথ্য প্রমাণ যাচাই করেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাফারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বিস্ফোরণের মামলায় যুবলীগের 2 নেতাকর্মীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে সোমবার রাত 9:45টার দিকে সাফার অরাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় সাফার উপজেলা এনসিপির সদস্য সচিব সালামত রানা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে মোহাম্মদ নুরুল ইসলাম ও সজীব নামে যুবলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্তপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ। সাফারে এনসিপির সমাবেশে ককটেল হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করেছে ইসি। চলতি বছর অক্টোবরে শুরু হয়ে আগামী বছর অক্টোবরের মধ্যে সারা দেশে ভোট শেষ হবে বলেও জানান তিনি। সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রার পর আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে উপস্থিত দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সমালোচনা করেন প্রশাসনের ভূমিকার। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা প্রসঙ্গ ছাপিয়ে গুরুত্ব পায় এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনা। প্রশ্নের জবাবে নাহিদ ইসলামের অভিযোগকে রাজনৈতিক মন্তব্য করে আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, এ ঘটনার তদন্ত হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে। সরকার তদন্ত করবে, অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। জুলাই নিয়ে কটূক্তিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য এখনো ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এটি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা সে আলোচনা চলতে পারে। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বড় কোনো কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তাদের অনেকের সাজা হওয়ায় বাংলাদেশে হস্তান্তরের কথা জানান তিনি। ভারতে বসে আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না, এটা করো ওটা করো, নানান কথাবার্তা, কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই। কিছুটা আছে, ওই যে বললাম, টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। এছাড়াও তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করেছে
ইসি। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে নির্বাচনী প্রক্রিয়া। পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ দেওয়ার জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জুলাই পদযাত্রা হয়। এনসিপির মাসব্যাপী এই আয়োজনে অংশ নেন কেন্দ্রীয় সহ স্থানীয় নেতাকর্মীরা। পদযাত্রা শেষে টাঙ্গাইলের সখীপুরে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় একে একে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। নাহিদ ইসলাম আরও বলেন, একটি দল বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নেয়ার চেষ্টা করছে। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা আপনাদের নেতাকর্মীদের উপরে জুলুম করেছে, যারা বছরের পর বছর আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। মানুষের জীবনের শেষ সত্য মৃত্যু, আর সেই মৃত্যুকে ঘিরে কোনো প্রশ্ন থাকলে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্ত। কিন্তু অভিযোগ উঠেছে রাজধানীর সবচেয়ে বড় সরকারি মর্গ ঢাকা মেডিকেল কলেজকে ঘিরে। ময়নাতদন্তও যেন হয়ে গেছে প্যাকেজ সিস্টেম। ময়নাতদন্তের অনিয়ম নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বাইরে দুয়াইলে তো আপনার টাকা দিতে, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। এক এক জায়গায় এক এক স্ক্যাম পুরো প্যাকেজ। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহ গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15 থেকে 16,000 টাকায় দফা রফা হয়। কাফনে কাপড়, কর্পুল, সুরমা, আতর, তুলা, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। 4,000 টাকা হ্যান্ড নিলে নিব 2500 টাকা। দূরদের সাথে নিয়ে গেলে গাড়ি ভাড়া করে প্যাকেজ আলাদা। পুরো প্যাকেজ কত কত এক এক জায়গায় এক এক স্ক্যাম। আপনারা নিবেন আর গাড়িগুলো বাঁচতে দিবেন, তার তো একটু কম হবে না। খরচের কোনো ইয়ে নেই। ঘটনা হলো যে ডেপুটি আসলে তখন বড় ভাই আছে উনি কথা। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন। সরকারি চাকুরি বিধি অনুযায়ী 32 বছর চাকরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। ওই জায়গায় আপনি কাজ করলে আপনি 200-500 টাকা দিবেন, নাহলে এই কাজ করে আমরা লাভ কি? নাহলে তো আমি আরেক জায়গায় ডিউটি করে বেতনটাই পাবো। বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ টাজ করি। মর্গের এই সিন্ডিকেটে নারী পুরুষ সহ বহিরাগত আরও অন্তত 7 থেকে 8 জন সদস্য রয়েছে, যারা সহযোগিতার নামে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ। এ যেন এক দিশেহারা অবস্থা স্বজনদের। 7,000 টাকার কথা বলছে, এখন দেখি যদি কেমন নেয়। 500 টাকা বেশি নিলে এদের টাকা নিয়ে একজন লোক আইছিল, চালান তুলি আমার কোনো টাকা পয়সা নেই, আমি 1 টাকা দেবো। আমার লাশ পরে আমি কান্দাকাটি, আমি টাকা দেবো। আমি টাকা থেকে লাশ বিলি করবো। এখানে আইসে টাকা দিয়েছে, দিল
200 টাকা দেওয়ার পর খাইয়া এমনিতে লাশ আইন বিপদে টাকা লাগবো না, টাকা লেগে লাশ দেয় না মর্গে থেকে। 1000 টাকা দিছি, আমি কইছি যেন লাশটারে একটু সিলিগুলো সুন্দর করে দিবা যাতে বড় করে না দেখা। আর ময়না তদন্তের জন্য কোনো টাকা নেয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতা যারা বলছেন মর্গকে ঘিরে এমন অনিয়মের অভিযোগ জানা নেই তার। আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, এই কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। এখানে কোনো খরচের প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। এটা পুলিশ নিয়ে আসবে, বডি পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের। আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। প্রায় একই দশা রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের। এই মর্গে শ্যামল নামে এক ব্যক্তি কাজ করেন, যিনি আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত। মর্গকে ঘিরে অনিয়মের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পরামর্শ দেন ফরেনসিক বিভাগের প্রধানের সাথে কথা বলার। আমি আমার কোনো পার্সোনাল দিব না, একটু কথা বলে আসেন তারপরে কথা। ময়নাতদন্ত একটি স্পর্শকাতর বিষয় হলেও এই দপ্তরকে ঘিরে নেই সরকারি কোনো তদারকি, ফলে ময়নাতদন্ত করতে এলে হয়রানির শিকার হন স্বজনরা। অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্টে গরমিল হলে বাধাগ্রস্ত হতে পারে ন্যায় বিচার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। খানাখন্দে ভরা সড়ক। সিরাজগঞ্জের মণ্ডলপাড়া আহমেদপুর 29 কিলোমিটার রাস্তা সামান্য বৃষ্টিতে যায় ডুবে, প্রায় ঘটে দুর্ঘটনা, ব্যবস্থা নেয়ার আশ্বাস। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি অল্প দিনেই হচ্ছে অকেজো। স্থাপনের মাত্র 11 মাসের মধ্যেই পরিত্যক্ত প্রায় 2.25 কোটির অক্সিজেন প্ল্যান্ট। গত মে মাস থেকে নষ্ট সিটি স্ক্যান মেশিনও। 2 দফায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 বছরেও লাগানো যায়নি আইসিইউ ইউনিটের লিফট। দুর্ভোগে রোগী ও স্বজনরা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। স্বয়ংক্রিয়ভাবে বাতাস থেকে প্রতি মিনিটে 500 লিটার অক্সিজেন উৎপাদনের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছিল প্ল্যান্ট। জাতিসংঘের অর্থায়নে 2 কোটি 22 লাখ টাকা ব্যয়ের প্ল্যান্টটি 2022 সালে স্থাপনের মাত্র 11 মাসের মধ্যেই অকেজো। পড়ে থেকে নষ্ট হওয়ায় সরিয়ে নিতে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করি এবং এটি অন্যত্র সরিয়ে যাতে নেওয়া হয় সে বিষয়ে আমরা চিঠি প্রদান করি। গত মে মাস থেকে হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটিও নষ্ট। ঢাকার আরপি এন্টারপ্রাইজ 2021 সালের আগস্টে 7 বছরের ওয়ারেন্টি সহ এটি স্থাপন করেছিল। মাত্র 4.5 বছরে মেশিনটিতে ত্রুটি দেখা দেয় পুরোপুরি বন্ধ সেবা। টেস্ট একটাও হয় নাই, ডাক্তার বললো মেশিন নষ্ট হয়ে আছে। ঠিক মতন তো হচ্ছে না, না পাওয়ার কারণে বাইরে যাচ্ছে, না পারলে ভোগান্তি যাইতে হবে বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে 2024 সালে আইসিইউ ইউনিটে প্রায় 1,17,50,000 টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন লিফট স্থাপন করে। কিন্তু কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে জাপানি ফুজি ব্র্যান্ডের এ ক্যাটাগরির বদলে তারা সেখানে বসিয়েছে চায়নার সি ক্যাটাগরির নিম্নমানের লিফট। জালিয়াতি ধরা পড়ার পর ঠিকাদার লিফটটি খুলে নিয়ে 2025 সালের 2 অক্টোবর আরেকটি লিফট সরবরাহ করে। বন্দরে ইন্সপেকশন করার কথা থাকলেও গণপূর্ত বিভাগ না করায় আবারও তদন্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লিফটটি ফুজিটেকের, তার কোনো বৈধ প্রমাণ নেই, নথিপত্রে গড়মিল রয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেন যে লিফটটি তারা সরবরাহ করেছেন বা যে যন্ত্রাংশ তারা সরবরাহ করেছেন তা তাদের সরবরাহ করার জন্য যে তালিকা ছিল তার সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে গণপূর্ত বিভাগও লিফটের আরেকটি তদন্ত করেছে। তাদের দাবি ঠিকাদারের সরবরাহ করা লিফটটি দরপত্রের শর্ত পূরণ করেছে এবং আন্তর্জাতিক মানসম্মত। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। লিফট না থাকায় বিকল্প উপায়ে 5তলা ভবনের আইসিইউতে মুমূর্ষ রোগীদের উঠানো নামানো করতে গিয়ে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 2 বছর বন্ধ থাকার পর আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বলেন, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারও। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া। অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ তুলে গেল 2 বছর ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটির সরকার। তবে চলমান ছিল ঢাকা কুয়ালালামপুর আলোচনা আর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি। অবশেষে মঙ্গলবার দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেন সেই কাঙ্ক্ষিত সুখবর। সাংবাদিকদের জানান, সোমবারই খুলে গেছে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার। গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন। জানান, শুধু মালয়েশিয়াই নয়, পর্যায়ক্রমে খুলবে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে পড়া শ্রমবাজারও। যার দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা পুশ করানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমানের শ্রমবাজারও উন্মুক্ত করার চেষ্টা চলমান রয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি অনুধাবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন ও রিকিও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজন করা হয় সেমিনারটি। বাংলাদেশ ও জাপানের মধ্যে বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিনিময় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়েও হয়েছে আলোচনা। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তর এবং বাংলাদেশের ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এআইইউবির সহকারী অধ্যাপক সাইদ ইব্রাহিম আহমেদ। তিনি প্রবন্ধে তুলে ধরেন বাংলাদেশের উন্নয়ন কিভাবে আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে দেশের অবস্থান দৃঢ় করছে। স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল ও বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবা পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত হয়ে করা যাবে জরুরি যোগাযোগ। জুলাইয়ে বাণিজ্যিকভাবে ডেটা নির্ভর D2C সেবা চালুর আশা করছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। সুফ খানের রিপোর্ট। দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে, উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলালিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে, বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন। এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। সুফ খান, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে যমুনার ভাঙনে দিশেহারা পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা ইউনিয়নবাসী। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন অর্ধশত বসতবাড়ি এবং ফসলি জমি। হুমকিতে রয়েছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা।
এদিকে ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ভাঙছে যমুনার পার, নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা ইউনিয়নের লেওলাইপাড়া, কল্যাণপুর সহ আশপাশের কয়েকটি গ্রামে চলছে যমুনা নদীর ভাঙন। এরই মধ্যে গত কিছুদিনে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। হুমকিতে রয়েছেন পল্লী বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা নদীতে ভাঙে ভেঙে খুব ফেরোয়ারি, গুইদে বাচ্চা নিয়ে ফেরোয়ারি, থার মতো কোনো ক্ষমতা নাই। জমি জমা সব গান নদীতে চলে গেছে, আমরা এখন অস্থায় আছি। বিড়ে বাড়ি সব গাঙে গেছে, ঘর দরজা পেয়েছে। ভাঙনে ঠেকানোর মতন যাই করে আবার ধুয়ে ফেলছে চলে যায়। এখানে ফালাইছিল গত বছরও, এবছরে আর ফালাই না। 2-4 নল ভাঙলে পারে বিদ্যুৎ কেন্দ্র চলে যাবো গাঙ্গে, পুরা সোয়ারি চলে যাবো। আমরাও ভাঙতেছি, আর কোথায় যাবো আমরা? যেভাবে ভাঙতেছে ভাই, আমরা তো বিদ্যুতের সুবিধা পাবো না ভাই। নদী ফিরাইতে চাই ভাই, এটা নদী শাসন করতে চাই ভাই। সরকারের কাছে এটা আমাদের আবেদন। এখানে অতি দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় আমাদের সাবস্টেশন নদীর মধ্যে চলে যেতে পারে। অলরেডি 33 কেবি হুকাপের একটা পোল চলে গেছে, আমাদের সাবস্টেশন বর্তমানে 2 ফেজে চলতেছে। ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেখানে ভাঙন কবলিত স্থানগুলো উনি চিহ্নিত করে দিয়েছে, আমরা ওই ভাঙন কবলিত এগুলি আবার নিজের সরজীবনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে, ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। ভারেঙ্গা ইউনিয়নের চরে 1 লাখের বেশি মানুষ বসবাস করে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটার কাঁচা সড়কটি খানাখন্দে ভরা। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগে 2 উপজেলার 20 গ্রামের মানুষ। সড়ক বিভাগ বলছে, কাঁচা সড়কটি সিরাজগঞ্জ পাবনা মহাসড়কে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন, প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমনকি সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তি নিয়ে প্রতিদিন যাতায়াত করে সিরাজগঞ্জের এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুরের লক্ষাধিক বাসিন্দা। সৈয়দপুর, প্রাচীল, রূপসী, খোকসাবাড়ি এলাকার অবস্থা বেহাল। হাসপাতালে রোগী নেয়া, কাপড়ের হাটের মালামাল পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তির চরমে। ক্ষতি হয়ে যায়, যেমন ফুরাক ভেঙে যায়, স্প্যান্ডেল ভেঙে যায়। বৃষ্টির মানুষ হাইটেই যেতে পারে না, পিছলা মুরুবে পড়ে যায়, মানে রাত ভেঙে যায়। 3 বছর আগে গেছে, এখন পর্যন্ত এই রাস্তার কোনো কাজ কামের কোনো খবরই নাই। আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে রাস্তার কি অবস্থা, অথবা আমরা কতদিন আর এটার কষ্ট সহ্য করব। উন্নয়নের জন্য রাস্তাটা যতটুকু অগ্রসর হয়েছে, এখন আমরা আর ভোগান্তি আরো বেশি হচ্ছে। সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত 3টি সড়কের সমন্বয়ে 1755 কোটি টাকায় 88 কিলোমিটার মহাসড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশাসনিক উন্নতিকরণের একটি প্রকল্প নিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই প্রকল্পটি পাস হবে। প্রকল্পের কিছু মাইনর কারেকশন দিয়েছি, আমরা ওইভাবে প্রকল্পটিকে রিকাস্ট করে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে 6 বছর আগে প্রায় 135 কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর তীরবর্তী এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটার নতুন বাঁধের সড়ক দিয়ে প্রতিদিন 2 উপজেলার প্রায় 20 গ্রামের মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 5 বছর আগে স্থানান্তরের কথা থাকলেও বাস মালিকদের গড়িমসিতে এখনও চালু হয়নি নওদাপাড়া বাস টার্মিনাল। এতে শিরোইল পুরাতন টার্মিনালে সড়কে বাস পার্কিং করার পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামায় সৃষ্টি হয় যানজট। এতে চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। ছোট বড় নালায় পানি জমে সৃষ্টি হয়েছে কর্দময় পরিবেশ। খানাখন্দে জলাবদ্ধতার উপরেই করা হয়েছে বাস পার্কিং। বৃষ্টিতে এমন কর্দমাক্ত অবস্থা রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালের। বছর 5 আগে শিরোইল পুরাতন বাস টার্মিনাল স্থানান্তরের কথা থাকলেও সেই প্রকল্প এখন মুখ থুবড়ে পড়ে আছে। কয়েক দফা উদ্যোগ নিলেও
বাস মালিক সমিতির নেতাদের নানা অজুহাত ও খামখেয়ালিতে দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। কাউন্টারগুলোতে জমেছে ধুলার স্তূপ। টার্মিনালের অবস্থা বেহাল দশা, আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না, রাখতে পারি না, হাঁটতে পারি না। একটু বৃষ্টি হলে পানিতে ভর্তি হয়ে যায়। সন্ধ্যা এলাকায় একটা বিড়ালও পাওয়া যায় না, এমন রাস্তাটা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে একটা ভ্যান রিক্সা কোনো কিছু পাওয়া যায় না। এত কাদা পানি হলে যাত্রীরা আসবে কি করে? ধুলার সময় ধুলা উঠছে, লোক আসতে পারছে না, কাদাতে লোক নামতে পারছে না। এদিকে শিরোইল পুরাতন বাস টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলেও সড়কের বড় অংশ জুড়ে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে বাস। এতে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট, আর ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা। এছাড়া নিয়মিত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনেক ভোগান্তি হচ্ছে, রুগীর হচ্ছে, ছাত্রদের হচ্ছে, পরীক্ষায় রাইট টাইমে যেতে পারছে না। দুর্ঘটনা হওয়ার খুবই আশঙ্কা বেশি আছে। দুই পাশে বাস থাকার কারণে অনেক যাত্রী ভোগান্তির সম্মুখীন হয়। ভোগান্তির মধ্যে থাকি জনগণ, আমরা এটা স্বস্তি চাই। তবে বাস মালিক সমিতির নেতারা জানান, টার্মিনাল দেখভালের দায়িত্বে থাকা আরডিএর কাছে কয়েক দফা দাবি জানালেও অবকাঠামো উন্নয়ন না করায় টার্মিনালটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নওদাপাড়া নতুন বাস টার্মিনাল চালু হলে শহরের উপর থেকে যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। টার্মিনালের সামনে ব্যাপক বড় জায়গা, যেগুলোতে প্যাসেঞ্জার ওঠানামা করলে সুবিধা, সেখানে দোকান করা হয়েছে। এই দোকানটা অপসারণ করে ওনাদেরকে এপারে নিয়ে এসে আমাদেরকে কাউন্টারগুলো সামনে দিলে আমরা ইনশাল্লাহ চলে যাব। যারা এখানে সংযুক্ত রয়েছে তেনাদের সাথে একাধিকবার আমরা বৈঠক করছি এবং কথা চলমান রয়েছে। আমার বিশ্বাস খুব দ্রুত সময়ের মধ্যেই এটি আমরা স্থানান্তর করতে সক্ষম হব। অচিরে নওদাপাড়া বাস টার্মিনাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের যে পুরনো বাস টার্মিনাল আছে সেটাকে স্থানান্তর করব নতুন আরডিএ বাস টার্মিনালে, অবশ্যই এটা করব এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, তাদের যে চাহিদাগুলো আছে, এগুলো আমরা আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি করব। যানবাহনের চাপ কমাতে 2004 সালে 7.5 একর জমির উপর 7,16 লাখ টাকা ব্যয়ে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। বিভিন্ন রুটে যাতায়াতের জন্য 4 শতাধিক বাস রয়েছে মালিক সমিতির নেতাদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দিনাজপুরে চিকিৎসকের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান নিহত হয়েছেন, আহত হয়েছেন বাবা। এদিকে জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে মারা গেছেন 2 জন। দিনাজপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার সন্তান নিহত হয়েছেন, আহত হয়েছেন স্বামী। আহত নাজমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের 5বিবি উপজেলার বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। এছাড়া খুলনা সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে 2টি ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। চাঁদপুরে অনিয়মের অভিযোগে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে হাজীগঞ্জের রামপুর বাজারে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে 2টি বেকারিকে জরিমানা করা হয়। একই সময় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকেও। জানানো হয়, ভোক্তাদের অধিকার সংরক্ষণে চলমান থাকবে এ ধরনের অভিযান। নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 2টি হাসপাতালকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে মাইজদিতে জেলা সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স নবায়ন না করা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মেঘনা হসপিটালকে 30,000 টাকা এবং নিউ সমরিতা হাসপাতালকে 40,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতাল দুটির অনুমোদনহীন অতিরিক্ত শয্যা সিলগালা করা হয়। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। মনির, আপনাকে ধন্যবাদ। কোরবানির ঈদের 1 মাস পেরোলেও নাটোরের চামড়ার আড়তগুলোতে 50,000-এর বেশি লবণযুক্ত গরুর চামড়া এখনো বিক্রি হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা দাম কমিয়ে দেয়ায় বিক্রি বন্ধ রাখা হয়। তবে নষ্ট হওয়ার শঙ্কায় লোকসানে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আর ট্যানারি মালিকদের প্রতিনিধিদের দাবি, পুঁজি সংকটে এই পরিস্থিতি। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। কুরবানির ঈদের পর নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকার 1.5 শতাধিক আড়তে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 6 লাখ গরু ছাগলের চামড়া আসে। ঈদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কিনলেও পরে দাম কমিয়ে দেন ট্যানারি মালিকরা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি গরুর চামড়ায় নির্ধারিত দামের তুলনায় ৩০০ থেকে ৫০০ টাকা কম দেয়া হচ্ছে। একই সঙ্গে তাপদাহ ও লোডশেডিংয়ে কঠিন হয়ে পড়েছে চামড়া সংরক্ষণও। নষ্ট হওয়ার আশঙ্কায় লোকসান গুণেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কারেন্ট না থাকার কারণে যারা ট্রেনারি মালিকরা এখানে আসছে, চামড়া দেখতে পায়নি, ওরা ঘুরে চলে গেছেন। পরবর্তীতে চামড়াটা আমরা সরকারি দামের চাইতে, আমরা সরকারি দামের নির্ধারিত দামে কিনছি, কিন্তু ওনাদের কেনার চাইতে আমরা অনেক কম দামে বিক্রি করতে হয়েছে। মার্কেটে খরিদ্দার না থাকার কারণে অনেকেই বাকি কেনার জন্য আসতেছে, জোর করে আমরা তাদের ঘাড়ে গছাচ্ছি কম দাম করেই, কারণ বাধ্য আমরা, কারণ টাকা নাই কি করব। ট্যানারি মালিকরা বলছেন, পুঁজি সংকটের পাশাপাশি সাভারের ট্যানারিগুলোতে গ্যাস ও বিদ্যুতের সমস্যা থাকায় কাঁচা চামড়া সংরক্ষণে জটিলতা দেখা দিয়েছে, যে কারণে চামড়া কেনা কমিয়েছেন তারা। ব্যাংকের অসহযোগিতার কারণে ট্যানারির মালিকরা হাজারীবাগ থেকে হেমায়েতপুরে এসে নতুন করে ট্যানারি শিল্প গড়ে তোলায় তারা নিঃস্ব হয়ে পড়েছে। এখন ওনারা নিজেরাও চামড়া কিনতে পারে না, আমরা যে কাঁচা ব্যাপারী আছি আমাদেরও কাঁচা চামড়ার টাকা পাওনা টাকা দিতে পারে না। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে বড় ক্ষতির মুখে পড়বেন আড়তদাররা। বাজার স্থিতিশীল রাখতে সরকারি হস্তক্ষেপের দাবি তাদের। এবং ট্রেনের মালিকদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম আপনারা কেন আসতেছেন। অনেক ট্রেনের মালিক আমি নিজেও ফোন দিয়েছিলাম, ওনারা আমাকে বলছে যে আমাদের এখানে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, ট্রেনারিতে চামড়া কিনে নিয়ে যে বর্তমান যে ওয়েদার, তাতে 1 মাসের বেশি চামড়া রাখা যাবে না, অতএব আমরা এখন চামড়া আর বেশি কিনবো না। দেশের অন্যতম বড় এই চামড়া বাজারে বছরে প্রায় 10 লাখ গরু ছাগলের চামড়া কেনাবেচা হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় চলতি মৌসুম শেষেও চামড়া বিক্রি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সময় সংবাদ, নাটোর। বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে উন্নত মানের বীজ উদ্ভাবন করেছেন কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই গবেষণারই শত শত মন সরকারি বীজ আলু খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে অভিযোগ। ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে শত শত মন বীজ আলু। বগুড়া কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে লাখ লাখ টাকার সরকারি এসব বীজ আলু। অভিযোগ রয়েছে, গত বছরের ডিসেম্বরে গবেষণা উপকেন্দ্রের 13 বিঘা জমিতে সরকারি বীজ আলুর আবাদ করা হয়। চলতি বছরের মার্চে আলু তোলার পর মোট উৎপাদন 1044 মন দেখানো হয়। এর মধ্যে মাত্র 200 মন আলু হিমাগারে সংরক্ষণ ও বিক্রির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হলেও অবশিষ্ট 839 মন আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। উপকেন্দ্রের কর্মচারীদের দাবি, গবেষণার এসব বীজ আলুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তহিদুর রহমান প্রতিষ্ঠানের গোবরের শেডের পাশে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখেন। তবে অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে আলুগুলো পচে গেলে সেগুলো রাতারাতি সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। বেশ কিছু কর্মকর্তার অবহেলায় প্রায় 4 থেকে 5,000 বস্তা আলু নষ্ট হচ্ছে। সরকারি কর্মকর্তা, অসাধু ব্যবসায়ী, যাদের কারণে অবহেলার কারণে আজ আমরা কৃষক বিপর্যয়। ভর্তুকির মাধ্যমে আমরা যেভাবে ন্যায্য হিসেবে যে বীজটা পাইতাম, সে মূল্যে আমাদেরকে বীজটা দেওয়ার ব্যবস্থা করা হোক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির 43 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ পেয়ে গত 18 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই আলুগুলো ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তা কিন্তু আমরা সজাগ ছিলাম, এই কারণে ওরা পার করতে পারেনি। ওনারা দুর্নীতি চিন্তা করছে না, তাই আলু পচে যাবে কেন? সঠিকভাবে আমাদের শ্রমিক দিয়ে দিল হয়নি, কিভাবে বীজ থুয়ে দিল হয়নি, তাহলে জিনিসটা ভালো থাকলো। অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, অন্য কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল। গবেষণার বীজ আলুর একটি অংশ নষ্ট হওয়ার কথা স্বীকার করে দায়সারা জবাব দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। রাত্রে বৃষ্টি হয়, সব কিছু ডুবে যায় এবং বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে, যার ফলে হয়েছে কি, আমরা যে আলু যখন উঠাবো, বৃষ্টি হয়েছে 2 থেকে 3 বার আর কি, যার ফলে হয়েছে কি আলুগুলো টোটালি ডুবে গেছে। তো আমরা তো অবশ্যই ডেফিনেটলি রিসার্চকে প্রায়োরিটি দেবো। আরেকটা যেটা ড্রব্যাক ছিল, আমার লেবার স্কারসিটি ছিল। আমাদের এখানে মাত্র যে 10 জন হলে নিয়মিত শ্রমিক, আর আপনার 12 জন হলে অনিয়মিত শ্রমিক। তদন্ত কমিটির প্রধান জানালেন, দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। 3 সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ করেছে এবং শেষের পথে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং এই অভিযোগের পর এর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত
কমিটির বাকি 2 সদস্য হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার অতিরিক্ত উপপরিচালক এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন হলেও হাসি নেই বাগানীদের মুখে। তাদের দাবি, শুধুমাত্র কাঁচা বা পাকা আম রফতানি ও বাজারজাত করে ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আম ভিত্তিক কারখানা গড়ে উঠলে প্রক্রিয়াকরণ করে বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করা সম্ভব। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে আম। ছোট বড় মাঝারি আকারের এসব আম পুরোপুরি পাকার আগে সংগ্রহ করে বাজারজাত করেন চাষিরা। তবে বাজারে আমের যোগান দিলেও নিজেদের ভাগ্যের ব্যাপারে বড় ধরনের পরিবর্তন করতে পারছে না বলে জানান চাঁপাইনবাবগঞ্জের বাগানীরা। প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও আমের গুটি আসা থেকে বাজারজাত করা পর্যন্ত অন্তত 30 থেকে 35% কাঁচা পাকা আম গাছ থেকে নষ্ট হয়। এতে পচনশীল কৃষিপণ্য হওয়ায় বাধ্য হয়ে নামমাত্র মূল্যে বিক্রি করতে হয় সুমিষ্ট এসব আম। এমন অবস্থায় আম ভিত্তিক শিল্প কলকারখানা ও আমের প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার দাবি আম চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। আমভিত্তিক যে শিল্প কলকারখানাগুলো যেটা দরকার আমাদের জেলাতে, এটা যেন বিশেষভাবে আমাদের এই অঞ্চলে এটা গড়ে তোলা হয়। সংরক্ষণ করে 4 মাস পরে এটার থেকে ধরেন কৃষক আরও কিছু লাভবান করতে পারবে। প্রক্রিয়াজাত ছাড়া আমের কোনো আর বিকল্প আমার কাছে মনে হয় না যে আছে। আম ইপিজেড এরকম কিছু করা যায়, আমরা এক জায়গাতে সব কিছুই করতে পারি, সবাই মিলে একে অপরকে সহযোগিতা করে। সরকারিভাবে হোক বা নিজস্ব ব্যক্তিগতভাবে হোক, এটা সংরক্ষণ করার জন্য সারা বছর যেন পাওয়া যায়। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ গড়ে তুললে এটা হয়তো কৃষকদের জন্য কিছুটা সুবিধা হতে পারে। তীব্র গরম, খরা ও অতিবৃষ্টির কারণে প্রত্যেক মৌসুমেই সবগুলো জাতের আম একসঙ্গে পেকে যায়। এতে আম ভিত্তিক শিল্প কলকারখানা ও প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে স্বল্প সুদের ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার দাবি কৃষক নেতাদের। এই কাজগুলো করা হয়, তাদেরকে যদি স্বাবলম্বী করা হয়, শিক্ষা দেওয়া হয়, তাহলেই কিন্তু এটা ব্যাপক আকারে প্রসার ঘটবে। এই নষ্ট আমগুলো কিন্তু কাজে লাগার সুযোগ আছে, তখন এই ইকোনমিক্যাল ভ্যালুটা অবশ্যই তো বাড়বে। সম্ভাবনা ও উৎপাদনকে কাজে লাগিয়ে আম ভিত্তিক শিল্প স্থাপন করলে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান বাড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। আর আম ভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার আশ্বাস কৃষি বিভাগের। এক্সপোর্টে বৈদেশিক মুদ্রায় আসবে না, আমাদের কর্মসংস্থান, বিশাল একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্ভাব্যতা যাচাই করে গেছে, যদি তারা গ্রহণ করে বা আমাদের সহযোগিতা করে, তার এবং উদ্যোক্তা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো সামনের দিনগুলোতে আমের প্রসেসের মাধ্যমে আমাদের আমের যে বাণিজ্য সেটা আরও বৃদ্ধি পাবে বলে মনে করি। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,75,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভোরের সময় আরো থাকছে। ইরাকের পবিত্র নগরী নাজাফে আয়াতুল্লাহ খামেনির মরদেহ শোকার্ত মানুষের ঢল। শেষ শ্রদ্ধা জানিয়ে নেওয়া হবে কারবালায়। বৃহস্পতিবার মাশহাদে দাফন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাটোর নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম। নেই পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা সরঞ্জাম, এমনকি সুযোগ সুবিধাও। এতে ভোগান্তির পাশাপাশি শিক্ষা কার্যক্রম নিয়ে হতাশ শিক্ষার্থীরা। আর সরঞ্জাম সরবরাহ না করলে শুধুমাত্র ভবন দিয়ে দক্ষ শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয় বলছেন শিক্ষকরা। অধ্যক্ষ বলছেন সমস্যা সমাধানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 2025-26 শিক্ষাবর্ষ থেকে শুরু হয় নাটোর নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা 200 জন। তবে নানা সংকটে পথ চলার শুরুতে হোঁচট খেতে হচ্ছে কার্যক্রমে। প্রতিষ্ঠানটির 7টি ল্যাবের কক্ষ থাকলেও একটিতেও নেই সরঞ্জাম, ক্লাসরুমে নেই শিক্ষা উপকরণ। শিক্ষার্থী হোস্টেলে প্রয়োজনীয় আসবাবপত্র এবং রান্নার ব্যবস্থা না থাকায় চরম সংকটে শিক্ষার্থীরা। এমনকি প্রধান ফটক ও নিরাপত্তা কর্মী না থাকায় ছাত্রীরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। আমাদের কলেজে একটা গেট নাই, এজন্য আমাদের সিকিউরিটির অনেক সমস্যা হয়। আমরা ওই যে হোস্টেলে থাকি, আমাদের হোস্টেলের ভিতরে আসবাবপত্রের ব্যবস্থা নেই, এজন্য আমাদের মেয়েদেরকে ফ্লোরে থাকতে হয়। ক্লাস করতেছি, বাট এটার জন্য যে আমাদের প্র্যাকটিক্যাল ব্যবস্থা সেটা আমরা করতে পারতেছি না, কারণ আমাদের এখানে কোনো ল্যাবের ব্যবস্থা নাই। কলেজটা সরকারি হওয়া সত্ত্বেও আমরা কোনো সরকার থেকে শিক্ষা উপবৃত্তি পাচ্ছি না। রয়েছে শিক্ষক সংকটও। 28 জন শিক্ষক সহ অর্ধশতাধিক পদ থাকলেও অধ্যক্ষ, 3 জন শিক্ষক ও মাত্র 1 জন অফিস সহকারী দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। সরঞ্জাম সরবরাহ না করলে শুধুমাত্র ভবন দিয়ে দক্ষ শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয় বলছেন শিক্ষকরা। এক কথায় টিচিং ম্যাটেরিয়াল
মেটেরিয়ালসগুলো অনেক ল্যাক আছে। পাশাপাশি এখানে যে ল্যাবগুলো মিনিমাম 7টা ল্যাব এখানে প্রয়োজন, সেই ল্যাবগুলোরও ব্যবস্থা নাই। শিক্ষা কার্যক্রম করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে, লোকবলের অভাব, এখানে স্টাফ নাই, এখানে আমাদের হোস্টেল চালু হয়ে গেলেও কোনো জিনিসপত্র নেই। অধ্যক্ষ বলছেন সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চলমান যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের পরিচালক এবং ডিজি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি। স্বাস্থ্য প্রকৌশল বলছে নির্ধারিত সময়ে শিক্ষক ভবন নির্মাণ না করায় পূর্বের কার্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন দরপত্র আহ্বানের কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এই টেন্ডার করে এটা কাজটা শুরু হবে। আর ফার্স্ট ফেজে একাডেমিক হোস্টেল বিল্ডিংয়ে আমাদের ফার্নিচারের যে সমস্যা আছে, ফার্নিচার সমস্যা আশা করি খুব দ্রুতই এটা সমাধান হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্য মতে নাটোর নার্সিং ইনস্টিটিউট নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 24 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শোকযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। শোক অনুষ্ঠানের পর মরদেহ নিয়ে যাওয়া হবে কারবালায়। মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জেইদান। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, খামেনির ছেলে মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। বিমানবন্দরে পৌঁছানোর পর খামেনির মরদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য ছুটে যান অনেকে। তার শোকযাত্রায় অংশ নিতে ইরান, ইরাক সহ বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র নগরী নাজাফে জড়ো হন হাজার হাজার মানুষ। কারবালায় নিয়ে যাওয়ার আগে বুধবার সকালে নাজাফের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এই শোকযাত্রা। নাজাফ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খামেনির মরদেহ পবিত্র শহর নাজাফে পৌঁছানো আমাদের জন্য পরম গৌরব ও সম্মানের। এই পবিত্র শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এদিকে নাজাফে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর মাজার শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হওয়ায় সেখানে খামেনির মরদেহ নেয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তেহরানে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে জানাজা ও শোকানুষ্ঠান হয়। সেই ধারাবাহিকতায় মরদেহ এখন ইরাকে নেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে হামাসের সরে দাঁড়ানোর ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনিরা। এটিকে যুদ্ধের অবসান ও গাজা পুনর্গঠনে নতুন আশার আলো হিসেবে দেখছেন বাসিন্দারা। তবে নিরাপত্তা শঙ্কাও প্রকাশ করেন অনেকে। গাজার প্রশাসনিক ক্ষমতা থেকে হামাসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আশার আলো হিসেবে দেখছেন উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা। যুদ্ধের স্থায়ী অবসানের কথা বলেন তারা। বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি শিশুদের আবারও স্কুলে ফিরতে দেখাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। বাসিন্দারা হামাসের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও নিরাপত্তার কথাও বলছেন অনেকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং নতুন প্রশাসনিক কমিটিকে গাজায় দায়িত্ব পালনের সুযোগ দেবে বলেও প্রত্যাশা তাদের। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে নাগরিক হিসেবে আমরা চাই না আগামী দিনগুলোতে কোনো ধরনের নিরাপত্তা বা প্রশাসনিক শূন্যতা তৈরি হোক। আমরা আশা করি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং গাজার প্রশাসনিক কমিটিকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবে। আমরা আশা করি সত্যিকার অর্থেই যুদ্ধ শেষ হবে। পর্যাপ্ত ত্রাণ ও প্রয়োজনীয় সরবরাহ গাজায় প্রবেশের সুযোগ পাবে, যাতে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করা যায় এবং আমাদের জীবন আগের মতো হয়। আমরা আশা করি আমাদের সন্তানরা আবার স্কুলে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন হামাসের এই সিদ্ধান্ত রাজনৈতিক বা সামরিক ভূমিকার অবসান নয়। সংগঠনটি কেবল বেসামরিক প্রশাসনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে। হামাস জানায় গাজার সরকারি কর্মচারী ও পুলিশ সদস্যরা বহাল থাকবেন এবং নতুন প্রশাসনিক কাঠামোর অধীনেই দায়িত্ব পালন করবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রের পর এবার নতুন করে লিবিয়ার 2 প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভাব হচ্ছে পাকিস্তানের।
প্রস্তাবিত পরিকল্পনায় একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যমতের সরকার গঠন এবং ক্ষমতা ভাগাভাগির কাঠামোর কথা বলা হয়েছে। তবে ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটর রিক স্কট। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তি অনুযায়ী দেশটির পানির অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কমিটির আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ বন্ধ বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও বলেছেন, সিন্ধু পানি চুক্তির প্রশ্নে কোনো আপোষ হবে না। প্রয়োজন হলে ভারতকে সব ক্ষেত্রেই মোকাবিলা করবে পাকিস্তান। তবে নয়াদিল্লির অবস্থান, সীমান্ত পারের সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন ভূমিকায় দেখা যাচ্ছে ইসলামাবাদকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর এবার বিভক্ত লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছে পাকিস্তান। প্রস্তাবিত পরিকল্পনায় একটি অন্তর্বর্তী জাতীয় ঐকমত্যের সরকার গঠন এবং ক্ষমতা ভাগাভাগির কাঠামোর কথা বলা হয়েছে। যদিও পাকিস্তান লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষ কিংবা এ উদ্যোগে জড়িত দেশগুলোর কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে পাকিস্তানের এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর রিক স্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, অতীতে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর খামেনির প্রতি প্রকাশ্য শ্রদ্ধা জানানোর প্রেক্ষাপটে ইসলামাবাদ নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য নয়। তার দাবি, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই একদিকে ভারতকে কঠোর বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় সক্রিয় হওয়ার চেষ্টা। সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়া সফরে দেশটির 5 কোটি ইউরোর বেশি জব্দকৃত সম্পদ ফেরতের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার কথাও জানান তিনি। রাষ্ট্রদূত বিনিময়েও সম্মত হয়েছে দেশ দুটি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দামেস্কো প্যারিস সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হলো। প্রায় 2 দশকের মধ্যে প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট হিসেবে সিরিয়া সফরে ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার রাজধানীর পিপলস প্যালেসে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন, ব্যাংকিং ব্যবস্থা পুনরুদ্ধার এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার আশ্বাস দেন ম্যাক্রো। এ সময় কয়েকটি বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদের ফ্রান্সে জব্দ করা অবৈধ সম্পদ থেকে 5 কোটি ইউরোর বেশি অর্থ সিরিয়াকে ফেরত দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে 2010 সাল থেকে ফ্রান্সে থাকা 23টি সিরীয় প্রত্নবস্তু ফেরতের কথাও বলেন তিনি। বৈঠকে দীর্ঘ 14 বছর পর আবারও রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয় প্যারিস ও দামেস্ক। ফ্রান্স সিরিয়ার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে, শুধু তাৎক্ষণিক পুনর্গঠন নয়, বরং এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সিরিয়ার ভূমিকাতেও আমাদের আস্থা রয়েছে। সিরিয়া উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে গড়ে উঠতে যাওয়া নতুন সংযোগেরও মূল কেন্দ্র হতে পারে। ম্যাক্রোর সফরকে 2 দেশের সম্পর্কের নতুন সূচনা হিসেবে বর্ণনা করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে ফরাসি প্রেসিডেন্টের ঐতিহাসিক সফরের মধ্যেই কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। ম্যাক্রো যে হোটেলে অবস্থান করছিলেন তার কাছেই পরপর 2টি বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় ইমানুয়েল ম্যাক্রো প্রাসাদে বৈঠকে ছিলেন এবং নিরাপদ ছিলেন বলে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দেশকে অস্থিতিশীল করতেই এই হামলা বলে অভিযোগ প্রেসিডেন্ট আল শারার। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানান তিনি। এই বিস্ফোরণের জন্য কারা দায়ী এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব এই জঘন্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সিরিয়া সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর 2 দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতির প্রধান মুখ মারিন লো পেনের সাজা কমিয়েছেন আদালত। এর ফলে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তিনি। তবে শর্ত হিসেবে তাকে গৃহবন্দী অবস্থায় পায়ে ইলেকট্রনিক মনিটর যন্ত্র পড়তে হবে। মঙ্গলবার প্যারিস আদালতের দেওয়া রায়ে একথা জানানো হয়। আদালতের আগে 2025 সালের মার্চে সাজা ঘোষণার সময় লো পেনের
ওপর সরকারি দায়িত্ব পালনে 5 বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে 4 বছরের কারাদণ্ড এবং 1 লাখ ইউরো জরিমানা করেছিল। এতে তার 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়া নিষিদ্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার আদালত লো পেনের আগের দণ্ড কমিয়ে তার উপর সরকারি দায়িত্ব পালনের নিষেধাজ্ঞার মেয়াদ 15 মাস করেছে। কারাদণ্ডের মেয়াদও কমিয়ে 3 বছর করা হয়েছে। ন্যাটো শীর্ষ সম্মেলনে নতুন করে উষ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক। আঙ্কারাকে F-35 যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তুরস্কের উপর আরোপিত ক্যাটসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দেন তিনি। এদিকে আঙ্কারাকে যুদ্ধ বিমান না দিতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর 36তম শীর্ষ সম্মেলনের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 যুদ্ধবিমান ইস্যুতে আলোচনা চলছে। 5টি যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি আশা প্রকাশ করেন এবারের সম্মেলনেই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তুরস্ককে F-35 দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে 2020 সালে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে আরোপিত ক্যাটসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠকে শুধু যুদ্ধ বিমান নয়, ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতাও গুরুত্ব পায়। এরদোয়ান জানান, ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি তুরস্কের নিজস্ব কাআন যুদ্ধ বিমানের ইঞ্জিন উন্নয়নেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হবে। গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ন্যাটো সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান। সম্মেলনের শুরু থেকেই ন্যাটো সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন ট্রাম্প। তার অভিযোগ, জোটের নিরাপত্তা ব্যয়ের সবচেয়ে বড় বোঝা এখনও যুক্তরাষ্ট্রকেই বহন করতে হচ্ছে। ন্যাটোকে তিনি কাগজে বাঘ বলেও মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, সদস্য দেশগুলো এরই মধ্যে শত শত বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। শুধু সম্মেলন শুরুর আগেই অন্তত 50 বিলিয়ন ডলারের নতুন অস্ত্র ক্রয় চুক্তি হয়েছে। ইউরোপীয় সদস্য দেশ ও কানাডার প্রতিরক্ষা ব্যয়ও এবছর গড়ে জিডিপির প্রায় 2.5% পৌঁছানোর পথে। ইউক্রেন যুদ্ধ সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি সক্ষমতা এবং রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপের নিজস্ব অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত গড়ে তোলা জরুরি। অন্যদিকে মস্কো অভিযোগ করেছে, ইউক্রেনকে আরও বড় সামরিক সহায়তা সংঘাত দীর্ঘায়িত করবে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ন্যাটোর সঙ্গে যৌথ অস্ত্র গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের নতুন অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছেন। তার মতে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার সঙ্গে ন্যাটোর অভিজ্ঞতা যুক্ত হলে উভয় পক্ষের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা, ইউরোপের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণ এবং ট্রাম্প প্রশাসনের অধীনে ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে তুরস্কের F-35 কর্মসূচিতে ফেরার পথ সত্যিই খুলে যায় কিনা এবং ট্রাম্পের ঘোষণাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তার উপর। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত 9 পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর অপহৃত 8 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলুচিস্তানের একটি বাঁধ নির্মাণ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ পোস্টে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এ সময় 8 পুলিশ সদস্যকে অপহরণ করা হলেও পরে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বেলুচিস্তান সরকারের মুখপাত্র জানান, পুলিশ, আধা সামরিক বাহিনী ও সন্ত্রাস বিরোধী ইউনিটের যৌথ অভিযানে অন্তত 15 হামলাকারী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপিকে দায়ী করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী, বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্পকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়ে আসছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারতের পশ্চিমবঙ্গ। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপের কথা জানান তিনি। ঘটনাস্থলে যান তৃণমূলের সংসদ সদস্য ও বিধায়কদের প্রতিনিধি দলও। এখন পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ধর্ষণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি সেখানে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তারা। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিজেপি নেত্রীরা। সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে, এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিজেপি নেতৃত্বের পাশাপাশি ঘটনাস্থল বারুইপুরে ভুক্তভোগীর বাড়িতে যান বিদ্রোহী তৃণমূলের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। আমরা মর্মাহত, বেদনাহত, এবং যে গেছে সে কিন্তু আমাদের সবার। এরকম ঘটনা যাতে আর না ঘটে, এবং যারা ঘটিয়েছে তাদের আমরা চরম শাস্তির দাবি করছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বাস করেছেন সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যাতে হয় তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে কলকাতার কলেজ স্ট্রিটে বিক্ষোভ করেন বাম সমর্থকরা। গত শনিবার জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় জলাশয়ে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল প্যাকেজ ভিসা চালু করলো সৌদি আরব। এর মাধ্যমে একই প্যাকেজে ভ্রমণকারীরা পর্যটন ভিসা আবেদনের সঙ্গে ফ্লাইট ও হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা পাবেন। সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবা দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই ভিসা প্যাকেজ চালু করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে ভ্রমণ আরও সহজ, সুবিধাজনক ও নির্বিঘ্ন করতেই ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগ নিয়েছে দেশটি। সম্প্রতি সৌদি আরবের ভিশন 2030-এর অংশ হিসেবে তেল নির্ভরতা থেকে বেরিয়ে নানাভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সরকারের কার্যকরী উদ্যোগে আমিরাতের শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেন তারা। প্রবাসীরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে কর্মসংস্থান ও বৈধতা সংক্রান্ত বড় ধরনের সংকটে পড়বেন অনেকে। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। উপসাগরীয় অঞ্চলে কয়েক মাসের অস্থিরতার পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে সংযুক্ত আরব আমিরাতে। পর্যটন খাতকে আরো গতিশীল করতে আমিরাত সরকার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। নতুন ভিসা তো হচ্ছেই না, সাথে সাথে নবায়নগুলো হচ্ছে না। প্রবলেমগুলো যাতে আমরা অচিরেই আমাদের জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই ভিসা সংকটটার সমাধান অতি তাড়াতাড়ি হবে। এখানে যে আমরা যে জটিলতা পড়ছি সেটা হচ্ছে আমাদের ভিসার যে রেনুয়াল একেবারেই বন্ধ হয়ে গেছে।
এখন কিছু কিছু রেনুয়েল হচ্ছে। আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এখানে কূটনীতিক যারা আছে, বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ কনসুলেট জেনারেল, ওনারা সাধ্যমতো চেষ্টা করতেছেন এই জটিলতাগুলো থেকে বাইরে আসার জন্য। প্রবাসীরা বলছেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকার এরই মাঝে কার্যকর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সৌদি আরব সফরেরও আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তাদের প্রত্যাশা দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী। ভিসার জটিলতার কারণে আমরা ধারণা করছি যদি এটা খুব শীঘ্রই সমাধান করা না যায়, তে আমরা 2 থেকে 3 লক্ষ বাংলাদেশি থেকে হারাতে বসছি। আমাদের শ্রমবাজারের বিশাল একটা দোষ আসবে। না পারতেছি ভিসা ক্যান্সেল করতে, না পারতেছি ভিসা নতুন করে রিনিউয়াল করতে। অতএব আমি আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রী অতি দ্রুত দুবাই সফর যেন করে। দুবাই সফর করলে অবশ্যই আমাদের শ্রমবাজারের একটা সুফল কিন্তু বয়ে আসবে। 2024 সালের পর জটিলতা বাড়ায় ভিসা নবায়ন, বাতিল, পেশাগত শ্রেণীবিন্যাস জনিত কারণে নতুন আবেদন, অনুমোদন এবং গ্রাজুয়েশন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশিরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশ থেকে মানুষ এখানে আসতে চাচ্ছে, সেটাও আসতে পারতেছে না। তো আমার মনে হচ্ছে এমন ভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশিরা অল্প সময়তেই খুব বিপদে পড়ে যাবে। দক্ষ শ্রমিকের অভাবে এবং বাংলাদেশের শ্রমিকের অভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা লস টানতেছে। তাই মনে করি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের প্রধানমন্ত্রী এই দেশটা সফর করে এই দেশের সাথে সম্পর্কটা উন্নতি করার জন্য এবং ভিসাটা ওপেন করার জন্য সে চেষ্টা করবেন। প্রবাসীদের প্রত্যাশা বাংলাদেশ সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। এতে দেশটিতে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিদের অনিশ্চয়তা অনেকটাই কমবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইউরোপের বিমান পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এক অধিগ্রহণ চুক্তি। যুক্তরাজ্যের স্বল্পমূল্যের এয়ারলাইন ইজিজেটকে কিনে নিতে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসল লেক। তবে এই মেগা চুক্তিতে নীতিগত সমঝোতা হলেও চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে এখনও কাটেনি বিনিয়োগকারীদের সংশয়। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে বিক্রির পথে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় স্বল্প মূল্যের বিমান সংস্থা ইজিজেট। মার্কিন জায়ান্ট ক্যাসল লেকের প্রায় 734 নীতিগত সায় দিয়েছে কোম্পানিটি। নতুন চুক্তি অনুযায়ী ইজিজেটের শেয়ার প্রতি $9.24 করে দেবে মার্কিন প্রতিষ্ঠানটি। এর আগে ক্যাসল লেকের টানা 4টি প্রস্তাব নাকচ করেছিল ইজিজেট কর্তৃপক্ষ। তবে এবারের সংশোধিত অফারটি আগের চেয়ে প্রায় 24% বেশি হওয়ায় সবুজ সংকেত দিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে ইজিজেটের শেয়ার দর এক লাফে 11% বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে চুক্তিটি সফলভাবে সম্পন্ন হওয়া নিয়ে বিনিয়োগকারীদের একাংশের মনে এখনো বড় ধরনের আশঙ্কা কাজ করছে। কারণ বিমান খাতের এই বিশাল হাতবদল কার্যকর করতে এখনো পাড়ি দিতে হবে বেশ কিছু আইনি ধাপ। প্রয়োজন পড়বে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত, শেয়ার হোল্ডারদের আনুষ্ঠানিক সম্মতি এবং প্রতিযোগিতা আইন সংক্রান্ত জটিলতার চুলচেরা বিশ্লেষণ। সব চ্যালেঞ্জ উতরে এই চুক্তি আলো দেখলে তা হবে ইউরোপের এভিয়েশন খাতের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অধিগ্রহণ, যা পুরো অঞ্চলের বাজেট এয়ারলাইন ব্যবসার চেনা সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন আসর নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছে ব্রাজিল। আপাতত ফুটবলার ও কোচিং স্টাফরা ছুটিতে থাকলেও খুব দ্রুতই কাজ শুরু করবেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। সেপ্টেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। আরও একটা বিশ্বকাপ, আবারও স্বপ্নভঙ্গ ব্রাজিলের। হেক্সা মিশন পূরণে অপেক্ষা বেড়েছে আরও 4 বছর। কার্লোর অধীনেই 1990 সালের পর এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেসাও। তবে ব্রাজিলের ডাগআউটে 2030 সাল পর্যন্ত থাকবেন অ্যানচেলোত্তি। সেই আসরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ। তবে নরের কাছে হারের পর আপাতত বিশ্রামে ফুটবলাররা। সিবিএফ এর বিশেষ চার্টার বিমানে করে অনেকেই ফিরে গেছেন ব্রাজিলে, যদিও বেশিরভাগই এখনও আছেন যুক্তরাষ্ট্রে। অবসরের গুঞ্জনের মাঝে নেইমারও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে। জন্মদিন উদযাপনে ভিনিসিয়াস গেলেন স্পেনে। কোচ কার্লো আনচেলোত্তি কানাডায় গেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। ছেলে সহকারী কোচ ডেভিড অ্যানচেলোত্তি গেলেন মাদ্রিদে। নতুন মৌসুমে ক্লাব লিলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন তিনি। ছুটি কাটিয়ে খুব দ্রুতই ব্রাজিলের ডাগআউটে ফিরতে হবে কোচ কার্লো আনচেলোত্তিকে, কারণ সেপ্টেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও।
আগামী 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আর ব্রিসবেনের সানকর্ফ স্টেডিয়ামে দু দলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর। সেখান থেকে নতুন বিশ্বকাপ আসরের প্রস্তুতি শুরু করবে সেলেসাও। তামিম হোসেন, সময় সংবাদ। প্রিয় দলের প্রতি আর্জেন্টিনার ভক্তদের অভিনব ভালোবাসা। সিরাজগঞ্জে পাকড় গাছ রাঙিয়ে তোলা হয়েছে আকাশি সাদা রঙে। প্রতিদিন দূর দূরান্ত থেকে গাছটি দেখতে ছুটে আসছেন সমর্থকরা। ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্য এক উন্মাদনা। আর ফুটবল বিশ্বকাপ আসলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ভক্তদের দেখা যায় নানা রকম কাজকর্ম। কেউ তৈরি করেন দীর্ঘ পতাকা, কেউ নিজের বাড়ি রাঙিয়ে তোলেন প্রিয় দলের পতাকা রঙে, কেউ বা সাজান নিজের গাড়ি। সিরাজগঞ্জের বেলকুচিতে দেখা গেল এই ব্যতিক্রম কাণ্ড। গ্রামের আর্জেন্টিনার ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে গ্রামের একটি পাকড় গাছকে রাঙিয়ে তুলেছেন। দূর থেকে দেখলেই মনে হবে যেন আর্জেন্টিনার বিশাল এক পতাকা দাঁড়িয়ে আছে আকাশের নিচে। উন্মাদনার এই শুরুটা অবশ্য এখন নয়। 2022 সালের কাতার বিশ্বকাপে প্রথমবার গাছটিকে এভাবে সাজিয়েছিলেন তারা। এবার 2026 সালের বিশ্বকাপে নতুন করে গাছটি রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। কোনো ব্যক্তি বিশেষ নয়, বরং এলাকার প্রবীণ থেকে শুরু করে তরুণ সবাই মিলে মেতে উঠেছেন এই ফুটবল উৎসবে। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, আমরা মেসিকে ভালোবাসা আমরা এই বটগাছটা সাজাইছি যুবক পোলাপান আসল হাতে মুরব্বীরাও আসলে থাইকা 20-50 টাকা হেই দিয়া তুইলে আমরা এই জিনিসটা সিদ্ধান্ত করছি। আর্জেন্টিনাকে ভালোবাসি, সেই জন্য আমরা এই পুরো গাছটা বট গাছ আমরা রং দিয়ে সাজিয়েছি। অনেকদিন যাবৎ কষ্ট হয়েছে আমাদের, অনেক লোকজন ছিল, তাদের কাছ থেকে টাকা তুলে আমরা এই গাছটাকে সাজাইছি। আমরা আসলে দল ভালোবাসি আর্জেন্টিনাকে, পাশে আমাদের ছোট ভাই ব্রাদার, এটা মনের খোরাক যে কোনো দলকে সাপোর্ট করতে পারে। কিন্তু গাছ একটা ঐতিহ্য, প্রকৃতিপ্রেমী হিসাবে আমরা গাছটাকে সুন্দরভাবে আর্জেন্টিনার পতাকার আদলে গাছটাকে রং করেছি। আমরা তো ছোটকাল থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। আমরা ম্যারাডোনার খেলা দেখি নাই, মেসির ভক্ত, মেসির শেষ সময়। গাছ যতদিন থাকবো আর্জেন্টিনার পতাকাও ততদিন থাকবে এই গাছ রঙানে। তবে এই পুরো গাছটি রাঙাতে যে খরচ হয়েছে সে খরচ কোনো একজন দেননি। গ্রামবাসীরা টাকা তুলে রাঙিয়েছেন গাছটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে আর্জেন্টিনার সমর্থকরা গাছটি দেখতে আসছেন। বিভিন্ন জায়গায় থেকে লোকজন আইসা দিয়ে গেছে। হয়তো আমাদের পরিশ্রম হয়েছে, পরিশ্রম সেই সময় কষ্ট হয়েছিল, কিন্তু এই কষ্টটা এখন আর আমাদের মনে হচ্ছে না। জায়গায় জায়গায় থেকে আসতেছে, দেখতেছে, আমাদের একটা আনন্দ লাগতেছে। আমরা একটা নতুন ইতিহাস করব, তখন এই গাছ আমরা সাজাই 2022 সালে। আবার এই 2026 সালে দিলে মেসির শেষ সময়, বিদায়ের সময় আমরা এবারও গাছ সাজাবো। এই গাছ সাজাইছি এই উদ্দেশ্যে, আমরা ওই মানুষের ঘর বাড়ি সাজাই, আমরা গাছ সাজাইছি। অনেক দূরের দেশ আর্জেন্টিনা হয়তো জানবেও না বেলকুচির এই গাছটির কথা। তবে ফুটবল যে ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে এক সুতায় বাঁধতে পারে, সিরাজগঞ্জের এই আকাশি সাদা গাছটি যেন তারই এক অনন্য প্রতীক হয়ে থাকবে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে বাগেরহাটের মোংলা। স্থানীয়দের উদ্যোগে একটি ব্রিজে টানানো হয়েছে বিভিন্ন দেশের 5 শতাধিক পতাকা। মাহমুদ হাসানের তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ, উঠছে পছন্দের দেশের পতাকা। বাগেরহাটের মোংলায় ফুটবল প্রেমীদের ব্যতিক্রমী আয়োজন। এলাকায় একটি ব্রিজে টানানো হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশের 5 শতাধিক পতাকা। ব্রিজ দেখতে আসছেন এলাকাবাসী, চলছে আড্ডা। যে দলটা সাপোর্ট করি সেই দলটা যেন আসে, তাহলে আমরা আরো সামনে এগিয়ে যাব। হাজার হাজার মানুষ এখানে ভিড় করে বিকালবেলা যে এই পতাকা, এই দৃশ্য দেখার জন্য। আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি, আর্জেন্টিনা দলে আমরা আসা এই বছর আর্জেন্টিনাই কাপ নেবে। তো এখানে মানুষ চিন্তা করে যে এদের ভিতর খেলা নিয়ে বেশ উদ্দীপনা কাজ করে, এদের মেন্টালিটিটা ওই খেলাধুলা প্রিয়। পতাকা উত্তোলন করে এবং যে দেশের পছন্দ করে সেই সব দেশের পতাকা তারা উত্তোলন করে একটা আনন্দ
উপভোগ করছে। বিশ্বকাপ খেলারে এরা আনন্দ উপভোগ করে এবং সেভাবে প্রতিদিন বিকেলবেলায় শত শত লোক আসে এ জায়গায় তারা মজা করে। সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এলাকার যত মানুষ এরা সবাই কিন্তু এইটাকে সাপোর্ট করে এবং ভালো দেখে। আর সরকারও যদি একটা মাঠের যদি ব্যবস্থা করত, আমাদের ক্লাবের যত সদস্য এলাকাবাসী যত ছেলেপেলেরা এরা একটা খেলার উদ্যোগী হতো। এবারে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও মনোবল অটুট রেখেছেন সমর্থকরা। তাদের প্রত্যাশা আগামী বিশ্বকাপে জয় ছিনিয়ে নিয়ে আসবে তাদের প্রিয় দল ব্রাজিল। সময় সংবাদ, মোংলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপ কোয়ার্টারে আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় মিশরের। গোল্ডেন বুট রেসে এগিয়ে মেসি, টাই ব্রেকারে কলম্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারী বর্ষণে জলবদ্ধতা, পাহাড় ধসে মৃত্যু। চট্টগ্রাম বোর্ডে আজ এইচএসসি পরীক্ষা স্থগিত। মাইকিং উপেক্ষা করে কক্সবাজারে বাড়ি দখলের অজুহাতে আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা। ঢাকা মেডিকেলের মর্গ চালায় সিন্ডিকেট, ময়নাতদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নেয় টাকা। অসহায় ভুক্তভোগী স্বজন কিছুই জানে না দাবি কর্তৃপক্ষের। দেশে প্রথমবার স্টারলিংকে হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকেও হবে যোগাযোগ। জুলাইয়ে চালুর আশা। এবং হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা। জাহাজে হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান। ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল চুক্তির লঙ্ঘন বলছে তেহরান। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ দর্শক আপনাকে। সকালের সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।